নমস্কার, শুভ বিজয়া। আপনাদের প্রত্যেককে যে যেখানে আছেন প্রত্যেকে ভালো থাকবেন এই আশা রাখছি। পুজো টুজো সব কাটিয়ে আবার শেয়ার বাজারের নতুন এপিসোড নিয়ে কেমন যাবে শেয়ার বাজার। তো এখন শেয়ার বাজারের এপিসোডগুলো আমি সাধারণভাবে দুটো ভাগে ভাগ করেছি। একটা ভাগে অবশ্যই একটু লঙ্গার টার্ম হরাইজনে যারা ইনভেস্টমেন্ট করতে চান তাদের জন্য। ইতিমধ্যে অনেকগুলো স্টকের গল্প আপনাদেরকে বলেছি গত সপ্তাহে, বা মানে আগের যে ভিডিওটা ছিল সেখানে পিরামল এন্টারপ্রাইজ নিয়ে বলেছি, তার আগে হিন্দালকো নিয়ে বলেছি, নানান স্টক টাটা পাওয়ার ইত্যাদি এদের নিয়ে বলেছি, সুগার স্টকগুলো নিয়ে বলেছি। তো এইগুলো মানে এখন ওই দুটো পার্টে আর কি পুরো বিষয়টাকে এপিসোডগুলোকে ভেঙেছি। তো সেকেন্ড পার্ট যেটা আছে সেটাতে যারা ট্রেডিং করছেন, অবশ্যই আমরা যারা ট্রেড করি তাদের জন্য একটা পার্ট থাকে, সেখানে নিফটি, ব্যাংক নিফটি এবং বিভিন্ন স্টকের সম্পর্কে আইডিয়া আমার পোর্টফোলিওতে আমি দিই। আর এই পার্টটাতে বেসিক্যালি হচ্ছে কিছু ফান্ডামেন্টাল মানে যেগুলো খুব ভাল লাগে আর কি, সেরকম স্টক কিছু নিয়ে আসা। তা আজকের এপিসোডটার প্রথম পার্টটা আমি বলি। প্রথম পার্টটা আজকে আমরা যে কোম্পানিটাকে নিয়ে আর কি করছি, এরা এখনও আসলে মানে মার্কেটে আসেনি, অর্থাৎ লিস্টিং হয়নি। তা লিস্টিং হয়নি তা সত্ত্বেও আমি কেন স্টকটাকে নিয়ে এলাম, কারণ এটা একটা স্টকটা আমার খুব মানে খুব একটা আশা জাগিয়েছে মনে, একটা বোধহয় কিছু একটা করতে চাইছে গভর্নমেন্ট। তো সেই গভর্নমেন্টের সেই কনসেপশনটাকে নিয়ে একটু আপনাদের সামনে আসছি। এটা লিস্টিং হবে মোটামুটিভাবে যেটা এক্সপেক্টেড সেটা হচ্ছে সামনের অর্থবর্ষ, অর্থাৎ 2022-23 অর্থবর্ষে। এটা নিয়ে অলরেডি ক্যাবিনেট অ্যাপ্রুভাল দিয়ে দিয়েছে। এটা একটা অবশ্যই একটা পাবলিক সেক্টর কোম্পানি, তো সেটা গভর্নমেন্ট কোম্পানি এবং ফুললি ওনড বাই গভর্নমেন্ট এখন অবধি। তো সেই কোম্পানিটা এখন একটা লিস্টিং আনতে চলেছে। তা একটু সেই কোম্পানিটার সম্পর্কে একটু আমরা আজকে একটু জানবো, এবং কেন আমি স্টকটাকে আমি খুব মানে ভালোভাবে জায়গায় রাখছি। আমি জানি না কি প্রাইসিং হবে, কিভাবে গভর্নমেন্ট আনবে, কি করবে না করবে, এগুলো সম্পর্কে এখনো কোনো মানে আইডিয়া আসেনি, কিন্তু জাস্ট আর কি খবরটা দেখলাম যে একটু তারপরে একটুখানি সমস্ত দিকটা বুঝে দেখলাম যে মনে হলো আপনাদের সঙ্গে একটু শেয়ার করা যেতেই পারে। কোম্পানিটার নাম হচ্ছে এক্সপোর্ট ক্রেডিট গ্যারান্টি কর্পোরেশন, ইসিজিসি। এটা আসলে 1957 সালে কোম্পানিটা হয়েছিল। কোম্পানিটার মূল উদ্দেশ্য ছিল যারা এক্সপোর্ট করেন যে সমস্ত কোম্পানিগুলো, সেই সমস্ত কোম্পানিগুলোকে একটু ইন্স্যুরেন্স কভারেজ দেওয়া। এখন ইন্স্যুরেন্সটা 3টে পার্টে মূলত থাকে, তার মধ্যে 2টো পার্ট নিয়ে মূলত আমরা ভাবি, সেটা হচ্ছে একটা শর্টার, একটা মিডিয়াম। এই দুটো টার্মে সাধারণভাবে এই ইন্স্যুরেন্সের বিষয়টা আসে। শর্টার টার্ম বলতে কি, যেটা ধরুন হচ্ছে একটা যে কোনো একটা এক্সপোর্ট কোম্পানি সে যখন ব্যবসা শুরু করে তখন তার অবশ্যই মূলধন বা ক্যাপিটালের দরকার পড়ে, এবং সেটা অবশ্যই কোনো ব্যাংক প্রোভাইড করে। এখন ব্যাংক তখন একটা মোটামুটিভাবে কিন্তু একটা ইন্স্যুরেন্স বা ব্যাংক একটা মানে ওই ক্রেডিটটা যে দেবে তার জন্য একটা তো ইন্স্যুরেন্সের জন্য প্রয়োজন পড়ে। তা সেটা একটা শর্টার টার্মের গল্প হলো। আর মিডিয়াম টার্ম হচ্ছে পোস্ট শিপমেন্ট একটা ইন্স্যুরেন্স দরকার পড়ে। এখন যে দেশগুলোর সাথে এই কোম্পানিগুলোর ব্যবসা করবে, যদি সেই দেশগুলোর কাছ থেকে পোস্ট শিপমেন্ট ইন্স্যুরেন্সটা কিনতে হয়, বা ধরুন পুরোটাই যদি তাদের উপরে ভরসা করতে হয়, স্বাভাবিকভাবেই যেটা হয় সেটা হচ্ছে কম্পিটিটিভনেসের জায়গা থেকে সেই কোম্পানিটা পিছিয়ে পড়ে, এবং কারণ তার তখন ওখানে কস্টিংটা অনেক বেড়ে যায়। সেটা যদি ডোমেস্টিক হয়, অর্থাৎ সেটা যদি আমাদের দেশ থেকেই করে দেওয়া হয় সেই ইন্স্যুরেন্সের জায়গাটা, সেক্ষেত্রে কিন্তু একটা সুবিধে হয়। তা এই কনসেপশনটা নেই কিন্তু এই ইসিজিসি কোম্পানিটা শুরু হয়েছিল। এখন মুশকিল হলো এই কোম্পানিটা চলতে গিয়ে দেখা গেল যে প্রথম যে পার্টটা, অর্থাৎ যেখানে ধরুন বিভিন্ন এক্সিম ব্যাংক থেকে যে লোনটা নেওয়া হচ্ছিল, সেই লোনের পার্টের যে ইন্স্যুরেন্সটা, সেই ইন্স্যুরেন্সটা কিন্তু বেসিক্যালি এটা টার্গেট করলো, এবং মোটামুটিভাবে বোধহয় 28% মতো কোম্পানি এখন ইসিজিসির কাছ থেকে ডাইরেক্ট বেনিফিটেড হয়। এবার হলো যে পোস্ট শিপমেন্টের যে পোর্শনটা থাকে সেই পোর্শনটা কিন্তু আনটাচড রয়ে গেল। এখন এতে একটা বড় সমস্যা হলো যে পুরোটা যখন কভারিং পাচ্ছে না, তখন স্বাভাবিকভাবে সেই বিদেশি ইন্স্যুরেন্স কোম্পানিগুলোর কাছেই মূলত হাত পাততে হচ্ছে বা তাদেরকে ইউজ করতে হচ্ছে, এবং তার ফলে তার কস্টিংটা বাড়ছে নর্মালি ওয়েতে।
এতে এক্সপোর্ট ইম্পোর্ট কোম্পানিগুলো বড্ড সমস্যায় পড়ছে, বিশেষ করে এক্সপোর্ট ওরিয়েন্টেড যে কোম্পানিগুলো আছে সেগুলো খুব সমস্যায় পড়ছে। সেই জায়গাটা থেকে যখন এই একটা সমস্যা তৈরি হলো, ইসিজিসিটাকে বাইপাস করে গভর্নমেন্ট একটা নতুন টার্ম নিয়ে এলো, ন্যাশনাল এক্সপোর্ট ইন্স্যুরেন্স অ্যাকাউন্ট, NEIA। এরা কি করলো, এরা টোটাল যে মানে বিষয়টা ছিল পুরোটাকে ইন্স্যুরেন্সের আওতায় নিয়ে এলো। এখন ধরুন একটা এক্সপোর্ট কোম্পানি, সে যখন থেকে অর্ডারটা পেলো এবং যখন অর্ডারটা ডেলিভার করছে, এর মধ্যেও কি হয়, এর মধ্যে হয় এক্সচেঞ্জ রেটের একটা প্রবলেম হয়। ধরুন ডলারের দাম বাড়ে কমে বা ইউরোর দাম বাড়ে কমে, সে তার ক্ষেত্রেও যে রিস্কটা থাকে সেই রিস্কটাও কিন্তু এই যে গভর্নমেন্টের এই ইনিশিয়েটিভটা ছিল, যেটা মোটামুটি 2018 সালে এসছে NEIA, এই NEIA কিন্তু এই জায়গাটাও কভারিং দিল। এখন ওই জায়গাটা কভারিং দিলেও যেটা হচ্ছে সেটা হচ্ছে যে এটা তো প্রপার রুপি টার্মে হচ্ছে, এবং আমাদের দেশের একটা টোটাল মানে গভর্নমেন্ট যদি পুরোটার সাপোর্ট দিতে শুরু করে, স্বাভাবিকভাবে যেটা হবে সেটা হচ্ছে যে ইন্স্যুরেন্স কস্টটা, সেই প্রিমিয়ামটা অত্যন্ত হাই প্রিমিয়াম হয়ে যাচ্ছে। এটাও আবার ইন্স্যুরেন্স এই এক্সপোর্ট কোম্পানিগুলোর ক্ষেত্রে একটা সমস্যা তৈরি হচ্ছে। লাস্টলি যে সমস্যাটা আছে সেটা হচ্ছে যে সমস্ত ব্যাংকগুলো, এক্সিম ব্যাংকগুলো যারা এই এক্সপোর্ট কোম্পানিগুলোকে লোন দিচ্ছে, এরা অত্যন্ত সামান্য একটা পোর্শনের লোনটা দিতে পারছে। যদি অ্যাভারেজে ধরুন 300 বিলিয়নের টোটাল মার্কেটটা হয়, সেখানে এরা হয়তো 6 বিলিয়ন দিতে পারছে। তাহলে সেই জায়গাটাতেও অর্থাৎ মূলধনের জোগাড়, তারপরে হচ্ছে প্রসেসিংয়ের সময় যে সমস্ত এক্সচেঞ্জ রেটের পার্থক্য, এবং থার্ডলি হচ্ছে যখন কোম্পানিটা আলটিমেটলি মানে পোস্ট শিপমেন্ট যে ইয়েটা ছিল, ইন্স্যুরেন্স কভারেজটা ছিল, এই সব কটা জায়গাকে নিয়ে কিন্তু একটা বড় সমস্যার জায়গায় রয়ে গেল এই এক্সপোর্ট কোম্পানিগুলো। এই জায়গায় দাঁড়িয়ে আগের যে পুরনো চাল অর্থাৎ ইসিজিসি, এটাকে গভর্নমেন্ট এবার কি করলো, এইটার মাধ্যমে করার একটা চিন্তা ভাবনা শুরু করলো। এবং আমার মনে হয় এই ইসিজিসিটার ইস্যু নিয়ে আসা মানে এটাকে আরো স্ট্রেনদেন করা, এবং অলরেডি গভর্নমেন্ট সেখানে বলছে যে 4400 crore আগামী 5 বছরে ইনভেস্টমেন্ট হবে। ইনভেস্টমেন্টটা কোন জায়গা হবে? ইনভেস্টমেন্টটা হবে এই সমস্ত লোনগুলোকে দেওয়া, অর্থাৎ যে লোনটা এক্সিম কোম্পানিগুলো, এক্সিম ব্যাংকগুলো যেগুলো দিতে পারছে না বা সেখানে একটা শর্টফল হচ্ছে, সেইটাকে কতটা সমস্যার সমাধান করা যায়, 4400 কোটি টাকা সে তার জন্য একটা স্যাংশনড হলো, এবং এক্সপোর্ট কোম্পানিগুলো সেইভাবে সেটার সুবিধা পাবে। তাহলে আমার মোটামুটিভাবে মনে হচ্ছে যে 3টে সমস্যা। 1 নম্বর সমস্যা, ইসিজিসি পুরোটা কভারিং করতে পারছিল না, তাকে নতুন করে টোটাল জায়গাটা করে দেওয়ার জন্য একটা হয়তো পদক্ষেপ রাখা হলো। 2 নম্বর হচ্ছে NEIA-তে পুরোটা কভারিং হলেও তার একটা বিরাট কস্টের একটা মানে প্রিমিয়ামগুলো অনেক হাই হচ্ছিল, যেটা এক্সপোর্ট কোম্পানিগুলো একটা বিরাট সমস্যা ফেস করছিল, তার একটা সমস্যার সমাধান করবার একটা প্রচেষ্টা শুরু হলো। 3 নম্বর হলো এক্সিম ব্যাংকগুলো, যে ব্যাংকটা আপনার এই মানে টোটাল যা ক্রেডিট দেওয়ার দরকার তার অত্যন্ত একটা সামান্য পার্সেন্টেজ দিতে পারছিল, সেটাকে সাপোর্ট দেওয়ার একটা জায়গা সৃষ্টি হলো। এটার ফার্স্ট স্টেপটা কিন্তু হচ্ছে এই ইসিজিসিটাকে একটা প্রাইভেটাইজেশনের পথে বা তাকে একটা মোটামুটিভাবে মার্কেটে নিয়ে আসা, মার্কেটে তার ইস্যু নিয়ে আসা, এটাতে কিন্তু গভর্নমেন্ট এগোলো বলে আমার ধারণা। তাহলে যে দুটো সুবিধা ইমিডিয়েটলি পাওয়া যাবে, 1 নম্বর হচ্ছে গ্লোবালি একটা সমস্যা আছে, যখনই কোনো দেশ থেকে কোনো জায়গায় যখনই কোনো মানে কোনো দেশ এক্সপোর্ট করে, তখন ওই দেশ চায় যে ওখান থেকে পুরো ইন্স্যুরেন্স কভারেজটা কমপ্লিটলি তাদের ডোমেস্টিক হয়ে আসুক। তাহলে সেই ডোমেস্টিক হওয়ার জায়গাটাতে যদি একটা ইসিজিসি একটা পার্ট প্লে করে, একটা ভালো জায়গা প্লে করে, তাহলে সেই জায়গায় কিন্তু পরবর্তীকালে এক্সপোর্ট কোম্পানিগুলো শুধুমাত্র ইসিজিসির ওপরেই, কিন্তু একটা ছাতার মধ্যে যদি পুরোটা থাকে তাহলে তার উপরে নির্ভর করেই কিন্তু এগোনোর চেষ্টা করবে। এটা 1 নম্বর। 2 নম্বর হচ্ছে এখানে আরেকটা সুবিধে হবে, সেটা হচ্ছে দেখুন আর কোনো বড় প্লেয়ার কিন্তু এই পার্টিকুলার পোর্শনটায় নেই, অর্থাৎ এখানে কিন্তু ইসিজিসি একা খেলবে, সেটাও কিন্তু একটা বিরাট বড় স্কোপ থাকছে ইসিজিসির। তো সেই সব দিক থেকে দেখে আমার যেটা ধারণা আপনাদের সঙ্গে জাস্ট শেয়ার করছি, এটা কমপ্লিটলি মানে নিজস্ব ধারণা, সেটা হচ্ছে সামনে যে ইস্যুটা আসতে যাচ্ছে সেই ইস্যুটাতে ইনভেস্টমেন্ট করা দরকার।
মনে রাখবেন, আমি আরেকবার বলি, এক্সপোর্ট ক্রেডিট গ্যারান্টি কর্পোরেশন। এটা ইস্যুটা মনে হচ্ছে সামনের বছরের এপ্রিল মে মাসের দিকেই হয়তো ইস্যুটা চলে আসবে। ইস্যুটা যদি চলে আসে তখন সেখানে অবশ্যই পার্টিসিপেট করা যেতে পারে। ইউটিউবের ভিডিওর সাথে ইউটিউবের ভিডিওটা যখন যেরকমভাবে পপুলার হয়েছে আর কি, ঠিক সেরকমভাবেই আপনাদের কাছে আপনাদের রিকোয়েস্ট ছিল যে একটা যদি সপ্তাহ চলাকালীন যদি কিছু মানে প্রেডিকশন কিছু দেওয়া যায় বা কিছু যদি বলা যায় তাহলে সুবিধে হয় কাজকর্ম করার ক্ষেত্রে। তো সেটা দেখে অনেক দিন ধরেই হলো একটা সার্ভিস চালু হয়েছে। তা সেই সার্ভিসটার কথা আরেকবার নতুন করে বলি। সেটা হচ্ছে যে মানে প্রাথমিকভাবে যেটা শুরু হয়েছিল সেটা হচ্ছে সোমবার দিন সন্ধেবেলা আর বুধবার দিন সন্ধেবেলা মোটামুটি 8টা, 8:30, 9টার মধ্যে ভিডিওটা তৈরি করা হতো এবং সেটা আপনাদের কাছে পৌঁছাতো। তা সেটা এখন একটু পরিবর্তিত হয়ে মঙ্গলবার দিন সকালবেলা আর বৃহস্পতিবার দিন সকালবেলা সকাল 8টার মধ্যে ভিডিওটা আপনাদের কাছে হোয়াটসঅ্যাপ মারফত পৌঁছে যায় একটা নামমাত্র পারিশ্রমিকের বিনিময়ে। তো যারা এই ভিডিওটার মধ্যে অংশগ্রহণ করতে ইচ্ছুক, অনেকেই করেছেন, যারা নতুনভাবে এই ভিডিওটাতে অংশগ্রহণ করতে ইচ্ছুক তারা আমার যে হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা জানেন সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা রিকোয়েস্টটা পাঠাবেন একটা স্ক্রিনশট তুলে যে আপনি আমাদের মানে ভিডিও চ্যানেলটার ইউটিউবের চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন। তা সেটার একটা মানে জাস্ট স্ক্রিনশট তুলে আপনারা পাঠালেই আমরা সেই ভিডিওটার বিষয়ে আপনাদেরকে জানাবো। আপনারা সেইভাবেই যদি ইচ্ছুক হন তাহলে অবশ্যই ভিডিওটাতে আপনারা এই প্রাইভেট ভিডিওটার বিষয়ে আপনারা আগ্রহ প্রকাশ করতে পারেন বা দেখতে পারেন। জানুয়ারি মাসের ক্লাসের নোটিফিকেশান ইতিমধ্যে জারি হয়েছে। জানুয়ারি মাসে ক্লাসের অলরেডি মানে রেজিস্ট্রেশন চলছে। মোটামুটি মনে হচ্ছে যে মানে খুব তাড়াতাড়ি হয়তো শেষ হয়ে যাবে। তো জানুয়ারি মাসে যারা এখনো পর্যন্ত মানে ক্লাস করবেন বলে ঠিক করেছেন আর কি, তাদের কাছে অনুরোধ আপনারা ইমিডিয়েটলি রেজিস্ট্রেশনটা করিয়ে নিন। আমার মনে হয় যে নভেম্বর মাসের মাঝামাঝির মধ্যে বোধহয় রেজিস্ট্রেশনটা আমাদের কমপ্লিট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তো দেখা যাক সেটা কি হয়। আর ডিসেম্বর মাসের যারা ডেরিভেটিভের ক্লাসের জন্য যারা ইতিমধ্যেই রেজিস্ট্রেশন করিয়েছেন সব ঠিকঠাকই আছে। ডিসেম্বর মাসে ক্লাস যথাসময়ে শুরু হবে। অনেকে প্রশ্ন করছেন স্যার তার আগে যদি কিছুটা প্রিপারেটারি, আমরা প্রিপারেটারি ক্লাস একটা করি নর্মালি। ধরুন অনেকেই আছেন যারা আমার কাছে মানে এমনি রিসার্চ অ্যানালিসিস ক্লাসটা না করেই আসছেন। তো তাদের জন্য একটা মোটামুটিভাবে একটা প্রিপারেটারি একটা দিন আমরা সবাই মিলে বসে কি পড়াশোনাটা করে রাখা দরকার তাহলে সুবিধা হয় সেটা একটা দেখার। কারণ ডেরিভেটিভ ক্লাসটা ইটসেলফ একটুখানি মানে একটু সিরিয়াসলি করতে হয় আর কি, আর কিছুই না, একটু সিরিয়াসলি করতে হয়। অনেকেই করছেন এবং অনেকে ভালো কাজও করছেন। তারপরে ডেরিভেটিভ ক্লাবেও অনেকে যুক্ত আছেন, সেখানেও নানান বিষয় নিয়ে আলোচনা হচ্ছে। সব মিলে ঝুলে একটা সিস্টেম মনে হয় কিছুটা তৈরি হয়েই গেছে মানুষের মধ্যে। এবং অনেকেই মানে যেগুলো যারা পুরনো গ্রুপে আছেন অর্থাৎ যারা নিজেরা কাজ করছেন, কারোর সাহায্য না নিয়ে যারা কাজ করছেন, তাদের মধ্যে একজন দুজন হয়তো আপনাদের সঙ্গে আলোচনা ও আমাদের ভিডিওগুলোতে করেন। তো তাদের মাধ্যমেও আপনারা জানতে পারছেন যে আলটিমেটলি পড়াশোনা না করে কিন্তু শেয়ার বাজার হবে না। তা পড়াশোনাটা করতে হবে, তার জন্য যা যা করতে হবে পুরোটাই করতে হবে। যদি ডেরিভেটিভ শিখতে হয় তাহলে অবশ্যই ডেরিভেটিভটাও শেখা দরকার। যদি মনে করেন না এমনি নর্মালি একটা ইনভেস্টমেন্ট পারপাস, একটা ট্রেডিং পারপাস, আমি একটা ট্রেডিং নিয়ে নেবো, তার জন্য রিসার্চ অ্যানালিসিস কোর্সটাও করা দরকার। যেটা সেরমভাবে ইচ্ছা আর কি সেরমভাবেই করবেন। নিজেরা কাজ করলে নিজেদের মধ্যে যদি একটা মানে নিজেদের প্রতি কনফিডেন্স তৈরি হয় তাহলে অবশ্যই সেটা একটা বিষয় হয়ে দাঁড়ায়। যাই হোক, এটা গেল ক্লাসের বিষয়। এবার আসছি নিফটি এবং ব্যাংক নিফটির কথা। নিফটি মোটামুটি একটা বড় হাই করে সেখান থেকে কিছুটা রিট্রেসমেন্টে এসছে। আমি কিন্তু নিফটি সম্পর্কে এখনও বুলিশ, কোনো স্ট্রাকচারাল কোনো প্রবলেম হয়নি টেকনিক্যাল চার্টে। নর্মাল কারেকশান, একদিনে 300-400 পয়েন্ট করে বেড়েছে, সেখান থেকে কারেকশানে 1000, 1500, 2000 পয়েন্ট যদি কারেকশান হয় কিচ্ছু করার নেই, কোনো অসুবিধার জায়গা নেই। শুধু মানে এই ডিপসগুলোতে আপনাদেরকে কিনতে হবে, এটা হচ্ছে একটাই মাত্র কাজ। যেদিনকে বাজার পড়বে সেদিনকে ঝোলা নিয়ে বেরোবেন, ভালো ভালো স্টকগুলো সেদিনকে তুলে নেবেন। তারপরে আবার কিছুদিন বসে থাকবেন, দেখবেন ঠিকঠাক দাম সব বেরিয়ে গেছে। শ্রীরাম ট্রান্সপোর্ট ফাইন্যান্সটাই যেমন বলি অনেকটা রিট্রেসমেন্টে গেছিলো। অনেকেই শ্রীরাম ট্রান্সপোর্ট ফাইন্যান্স ধরেছিলেন, অনেকেই আমারই রিকমেন্ডেশন ছিল বোধহয় ফার্স্ট টার্গেট রিচ ছিল, তারপর তলার দিকে গেছিলো। সেই শ্রীরাম ট্রান্সপোর্ট ফাইন্যান্স তো আগুনের মতো বেড়ে গেল।
আরও বাড়বে হয়তো। তো এরকম আর কি, মানে যেদিনকে পড়বে সেদিনকে কিনতে হবে, এটা হচ্ছে বিষয়, যতক্ষণ পর্যন্ত মার্কেটের স্ট্রাকচারের কোনো প্রবলেম না হয়। বেশ কিছু স্টক 200 ডিএমএ ভেঙে এবার নিচের দিকে গেছে, তাদেরকে একটু সাবধানে দেখতে হবে। বেশ কিছু স্টক লাইফ টাইম হাই করে ওপরের দিকে উঠছে, তাদেরকে একটুখানি মানে বুঝে নিতে হবে। তো এইসব থাকে, এসব শেয়ার বাজারের মধ্যেই থাকে, এগুলো শেয়ার বাজারের পার্ট। এনিওয়ে নিফটি এখন যে জায়গায় দাঁড়িয়ে আছে 18,200-র উপরে চলা ভীষণ জরুরি। 18,200-র উপরে চললেই দেখবেন আবার দুম দারাক্কা দৌড় দিয়ে আবার নতুন হাই ভাঙার দিকে দৌড়াবে। তো 18,200টা একটা খুব মানে একদম একটা বাউন্ডারি বলতে পারেন বুলদের পক্ষে। ওটার উপরে ওটাকে ভেঙে যদি উপরে উঠতে পারে 18,500, তারপরে 18,700, এগুলো মানে কোয়াইট অ্যাচিভেবল আর কি। আর নিচের দিকে 18,000-এর একটা সাপোর্ট আছে, 18,000-এর ভীষণ ভালো সাপোর্ট, অলরেডি একবার নিয়ে ঘুরে চলে এসেছেন। আমি অলরেডি, যারা আমার কাছ থেকে ভিডিও সার্ভিস নেন টেন, আমি গত বৃহস্পতিবার দিন ভিডিও বলেছিলাম যে 18,000-এর সাপোর্টটাকে কিন্তু মেনটেন করতে হবে। বেশ ভারী সুন্দর 18,000 লেভেল থেকে ঘুরিয়ে একবার 18,200-250 অবধি টেনে দিল। তো আবার তারপরে আবার 18,000 টেস্টিংয়ে যাচ্ছে বারবার করে। তো 18,000-এর সাপোর্ট যদি ভেঙে যায় তাহলে 17,800 এবং 17,500 হচ্ছে নেক্সট ইম্পর্টেন্ট সাপোর্ট লেভেল। এই দুটো লেভেল একটু খেয়াল রাখতে হবে। ব্যাংক নিফটি, মানে সবাই অবাক হয়ে দেখছেন যে ব্যাংক নিফটি ওপরের দিকে রান আপ দিচ্ছে। ঠিকই আছে, 40,500-র উপরে চললে ব্যাংক নিফটি নিয়ে কোনো প্রবলেম নেই। 40,500-র উপরে চললে আপাতত 41,000 এবং তারপরে একেবারে সোজাসুজি 42,000 অবধি ব্যাংক নিফটিকে দেখা যাচ্ছে। যদি 40,500-র উপরে না চলতে পারে তাহলে সেলিং আসবে এবং নিচের দিকে 40,000 এবং 39,500 লেভেল দুটো কিন্তু ভাইটাল সাপোর্ট লেভেল, এর দুটো একটু খেয়াল করবেন। এবার আসি আমার পোর্টফোলিও নিয়ে। আমার পোর্টফোলিওতে আজকে দুটো স্টক নিয়ে আমি বলবো। একটা আমার পোর্টফোলিওতে ফেডারেল ব্যাংক মানে সব বাধা পেরিয়ে একেবারে একা একা তাল গাছের মতো দাঁড়িয়ে গেছে। ফেডারেল ব্যাংক আমি আরও আগে, অনেকদিন আগেই আপনাদেরকে একবার বলেছিলাম ফেডারেল ব্যাংকের কথা। ফেডারেল ব্যাংক খুব প্রিয় স্টক আমার। ফেডারেল ব্যাংক, যাই হোক, ফেডারেল ব্যাংক দৌড়াচ্ছে আপাতত 89 টাকা স্টপ লস মেনটেন করে। যদি ডিপে দেয় তাহলে ফেডারেল ব্যাংক কিনবেন। 110 টাকা টার্গেট, নেক্সট টার্গেট 117 টাকা, মুভমেন্ট আছে ঠিকঠাক। যদি ঠিকঠাক ধরা টরা যায় পয়সাটা অনেক কিছু করা যাবে। 100 টাকা স্টক, তবে নিচের দিকে 89 স্টপ লসটাকে মেনটেন করতে হবে। দ্বিতীয় স্টকটা হচ্ছে র্যাডিকো খৈতান। সেই কবে থেকে শুরু করেছি র্যাডিকো খৈতান 1,020 টাকা স্টপ লস মেনটেন করে আমি নেব। আপাতত 1173 এবং 1205 টাকা হচ্ছে আমার টার্গেট। তাই দুটো স্টক আমি আমার পোর্টফোলিওতে নিলাম, দেখা যাক কি হয়। সকলে ভীষণ ভালো থাকবেন। সামনে দিওয়ালি আসছে, আমরা প্রত্যেকে আনন্দ করব। আবার কোভিডও বাড়ছে চতুর্দিকে। কোভিডের আসলেই মানে কারেকশান হতে হলে তো একটা যে কোনো একটা ছুতো লাগবে। তা ছুতোটা এখন হচ্ছে কোভিড। ইউরোপ আমেরিকায় আবার নতুন করে কোভিড ছড়াচ্ছে, ইত্যাদি ইত্যাদি। বাজার এত বেড়েছে, নর্মাল কারেকশান হবে। আমরা মানে একটু কারেকশান না হলে আমরা বাজারটাকে কি করে ধরবো? শুধু বেড়েই যাচ্ছে 200, 250, 300 পয়েন্ট করে বাড়ছে। তাই কারেকশানগুলোকে ইউজ করুন, অসুবিধা হবে না যতক্ষণ পর্যন্ত স্ট্রাকচারটা ঠিক আছে। তো এখনও অবধি স্ট্রাকচার ঠিক আছে। আর আজকে তো ফান্ডামেন্টাল গল্প একটা করলামই। সকলে একটু বসে থাকুন, দেখুন কবে এই স্টকটা লিস্টিংয়ে আসে, তখন নেওয়া যাবে। ততদিন অবধি নমস্কার।